আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 3 এর ম্যাথ সলভ করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আর যে যেখান থেকে দেখো, ভিডিওটি যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি করে শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলটিতে নতুন, সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে দ্রুতই পৌঁছে যায়। শুরুতেই আছে দেখো কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন, সেগুলো আমরা এক এক করে সলভ করব। 1 নাম্বার আছে 1 বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা দেখো ফুট আর সেন্টিমিটারের মধ্যে সম্পর্কটা জানি। 1 ফুট সমান 30.48 সেন্টিমিটার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের জানা আছে। এখন আমাদের বের করতে হবে বর্গ ফুট বর্গ সেন্টিমিটার। তাহলে এটাকে বর্গ, এটাও বর্গ, দুই পাশে যদি আমরা বর্গ করে দিই তাহলে কিন্তু আমরা বর্গ ফুট বর্গ সেন্টিমিটার পেয়ে যাব। তাহলে 1 বর্গ ফুট, 1কে বর্গ করলে তো একই থাকে, আর 30কে বর্গ করলে এই যে এটা বর্গ সেন্টিমিটার। মানে আমরা 30.48কে আবার 30.48 দিয়ে গুণ দেব। গুণ দিয়ে যেটা হয় সেটাই কিন্তু আনসার। তো গুণ দিলে আমরা যেটা পাবো এই যে এটা। তাহলে 1 বর্গ ফুট সমান 929 বর্গ সেন্টিমিটার। এটার পরে আরও কিছু দশমিক আসবে, যেটা আমরা এখানে যেহেতু অপশনে নাই সেহেতু আমরা এটা ইউজ করছি না। ঠিক আছে, এরপরটা দেখো, একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তো ঘনক হলো, মনে করো একটা, আমরা যে লুডো খেলি, লুডোর যে ছকটা সেটাই কিন্তু একটা ঘনক। হ্যাঁ, তার মানে এটার এরকম কয়টা থাকে, চারপাশে 6টা থাকে টোটাল। এটাই হলো তল। হ্যাঁ, এটা একটা তল, এটা একটা তল, প্রত্যেকটা একটা তল। তো এখানে তো বলা হয়েছে এক ধারের দৈর্ঘ্য 3 মিটার। এক ধার মানে এই যে একটা বাহু, একটা বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে তাহলে এটা যেহেতু বর্গক্ষেত্র, প্রত্যেকটা বাহুই কিন্তু বর্গক্ষেত্র। হ্যাঁ, তাহলে আরেক বাহুর দৈর্ঘ্য 3 হবে। তাহলে এই এক পাশের ক্ষেত্রফল কত হবে, একটা তলের ক্ষেত্রফল হবে 3 গুণন 3, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 3 গুণন 3 9। হ্যাঁ, 9 বর্গমিটার হবে। তাহলে একটা যদি 9 বর্গমিটার হয়, এরকম কয়টা তল আছে, 6টা তল। তাহলে 6টা তল হবে 9 গুণন 6, তাহলে 54 বর্গমিটার। এটাই হবে আনসার। ঠিক আছে, এবার আমরা এর পরের প্রশ্নটাতে চলে যাই। নিচের তথ্যের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় 400 মিটার। তাহলে বাগানের দৈর্ঘ্য কত মিটার? তাহলে আমরা এরকম ক্ষেত্রে একটা জাস্ট সিম্পল, যেহেতু আয়তাকার বাগান বলা হয়েছে, এরকম একটা আয়তক্ষেত্র এঁকে নেব। ঠিক আছে, এখন বলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তো প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য কি হবে 3x, তাই তো? তাহলে এখানে বলা হয়েছে এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় 400 মিটার। তার মানে এটা হলো পরিসীমা। আমরা এখান থেকে হাঁটা শুরু করে এভাবে যদি যাই তাহলে এটা 400 মিটার হাঁটা হয়। তাহলে দেখো আমাদের পরিসীমার সূত্র কি, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা পরিসীমা। আর পরিসীমা বলা আছে 400। তাহলে এখান থেকে আমরা কিন্তু x এর মান বের করে নিতে পারবো। তাহলে এটা 2 গুণন 4x, 400, 8x সমান 400, তাহলে x সমান 50। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই যে x 50 মানে প্রস্থ 50 মিটার পেয়ে গেলাম। তাহলে দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য 3 দিয়ে গুণন হবে, তাই তো? তাহলে x সমান 50 আর 3x সমান 3 গুণন 50 মানে 150। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ দুটোই পেয়ে গেলাম। এখন এখানে প্রথমটা প্রশ্ন করা হয়েছে বাগানের দৈর্ঘ্য কত মিটার, তাহলে যে 150 আমরা পেয়েছি। এখন বলা হচ্ছে বাগানের ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফল তো আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে 150 গুণন 50 করলে যেটা হবে সেটাই।
এই যে এটা হবে। এবার দেখো এখানে বলা হয়েছে ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কী? ল্যাটিন ভাষায় ডেসি অর্থ হলো দশমাংশ, মানে 10 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এটা। এখন আমরা 6 নম্বর প্রশ্নটি দেখে নেব। এখানে বলা আছে একটি জমির দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার, তাহলে ওই জমির পরিসীমা কত? তো পরিসীমার সূত্র কি? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এটা হচ্ছে 70। খ। এবার দেখো বলা হয়েছে 7 নম্বরে ওই জমির ভিতরে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো, রাস্তা বাদ জমির ক্ষেত্রফল কত? তাহলে যেহেতু এটা একটি আয়তাকার, জমিটা আমরা একটু এঁকে নেই। হ্যাঁ, তো এটা হলো 20 মিটার আর এটা 15 মিটার দেয়া আছে। এখন বলা হচ্ছে 2 মিটার চওড়া একটা রাস্তা গিয়েছে এটার মধ্যে দিয়ে, তার মানে এই ভেতর দিয়ে একটা এই তো এরকম রাস্তা যখন যাবে তখন এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার। ঠিক আছে, তাহলে রাস্তা বাদ দিয়ে জমির ক্ষেত্রফল, তার মানে এই যে এই জমিটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। এখন দেখো তাহলে রাস্তা বাদ দিয়ে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ বের করে ফেলি, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো। দেখো প্রথমে ছিল 20 মিটার, তো সেখান থেকে এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, 4 মিটার আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো রাস্তার জন্য, তাহলে 20 থেকে 4 বিয়োগ দিলে হয় 16। ঠিক আছে, 20 থেকে 4 বিয়োগ দিলাম, তাহলে 16। আর এদিকেও আবার বাদ দিতে হবে, এদিকেও রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে, তাহলে এদিকে ছিল 15, সেখান থেকে আমরা এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, 4 মিটার বিয়োগ দিলাম, তাহলে 15 থেকে 4 বিয়োগ করলে থাকে 11। তাহলে এই যে 16 আর 11 এই দুইটা যদি আমরা গুণ করি, এটাই হবে এই জমির ক্ষেত্রফল। এই যে এটা হবে 11 আর এটা হবে 16। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে রাস্তা বাদ দিয়ে যে ক্ষেত্রফল পেলাম সেটা হলো 176। এই দুটো গুণন করলে 176 পাবো আমরা। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর একবার বুঝতে না পারলে অবশ্যই বারবার দেখে বোঝার চেষ্টা করবে, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে। এবারে আসো 8 নাম্বারটা দেখে নিই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলো, যাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। কিলোমিটারে প্রকাশ করো। দেখো প্রথমটা দেয়া আছে এত সেন্টিমিটার, এটাকে আমাদেরকে কিলোমিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের কিন্তু এই সূত্রগুলো মোটামুটি জানাই আছে, আর যাদের মনে নাই এগুলো আরেকবার করে একটু দেখে নেবে, ভিতরে দেয়া আছে এক্সাম্পলের ভেতরে। তো আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। আমাদেরকে যেহেতু কিলোমিটারে প্রকাশ করতে হবে, তো প্রথমে আমরা সেন্টিমিটার থেকে মিটারে যাব, তারপরে মিটার থেকে কিলোমিটারে যাব। তাহলে 1 সেন্টিমিটার সমান 1কে 100 দিয়ে ভাগ করতে হবে। অতএব যেটা দেয়া আছে 1 গুণন 40390কে 100 দিয়ে ভাগ, এত মিটার। তাই 100 দিয়ে ভাগ করার সুবিধা হলো 100 মানেই হলো এই যে 2টা শূন্য, এই 2টা শূন্যর পরে একটা দশমিক বসিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। 100 দিয়ে ভাগ করা অনেক ইজি, ভাগ করা গুণ করা দুটোই। তো এই 9-এর পরে শূন্যটা কোনো কাজে লাগবে না, এই জন্য আমি আর লিখছি না। তাহলে 403.9 মিটার, তাহলে এটা মিটার হয়ে গেল। এখন কিন্তু আমরা খুব সহজে এটাকে কিলোমিটারে প্রকাশ করতে পারবো, কারণ আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার, 1000 মিটার সমান 1 কিলোমিটার। অতএব 1 মিটার সমান, আমি প্রথমটা তোমাদেরকে একদম ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি,
তাহলে 403.9 মিটার, মানে এই যে একটু আগে আমরা যেটা বের করলাম এটাকে আমরা এখানে লিখলাম। এত মিটার সমান কত কিলোমিটার আমরা বের হয়ে যাবে এখন। সেই একই রকম যেহেতু 1000 দিয়ে ভাগ দিচ্ছি, দেখো এখানে আছে 3টা জিরো, হ্যাঁ 3টা শূন্য, তাহলে এই যে দশমিক যেখানে আছে সেখান থেকে আমরা 1 2 3, হ্যাঁ 3টা শূন্য আগে দশমিকটা নিয়ে আসব। তাহলে এটা হবে 0.4039 কিলোমিটার। এবার আমরা খ নাম্বারটা করব। 75 মিটার আর 250 মিলিমিটার। দেখো এটাও কিন্তু তোমরা চাইলে ভেঙে ভেঙে করতে পারো, হ্যাঁ মিটারকে কিলোমিটার লিখে যে আমরা লিখতে পারি 1000 মিটার, একটু আগে যেটা করলাম মিটার সমান 1 কিলোমিটার, এভাবে 1 মিটার। আবার এটা আমরা একটু সরাসরি ছোট সংক্ষিপ্ত আকারেও করতে পারি, যেমন 75 মিটারকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিন্তু এটা কিলোমিটার হয়ে যাবে। প্লাস এটা দেখো মিলিমিটার আছে, হ্যাঁ তো 250 মিলিমিটার, তো মিলিমিটারকে মিটারে প্রকাশ করতে গেলেও কিন্তু 1000 দিয়ে ভাগ দিতে হবে, কারণ 1000 মিলিমিটার সমান 1 মিটার। মিটারে প্রকাশ করব প্রথমে, তাহলে 1 মিলিমিটার সমান 1কে 1000 দিয়ে ভাগ, 250 মিলিমিটার সমান মানে 250কে 1000 দিয়ে ভাগ। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি 250 ভাগ 1000, এটা মিটার। এগুলো কিন্তু তোমরা চাইলে ছোট ছোট করে ভেঙে ভেঙেও করতে পারো, আবার এভাবেও করতে পারো। এখন দেখো এখানে যেহেতু 3টা শূন্য আছে, তার মানে এই যে 1 2 আর একটা শূন্য দিয়ে তার পাশে দশমিকটা দিতে হবে। 3টা সংখ্যার আগে দশমিক বসবে, তাহলে 0.075 কিলোমিটার। আর এটাকেও আমরা যেহেতু 1000 দিয়ে ভাগ দিচ্ছি, তার মানে 3টা শূন্য, তার মানে যে 3টা 1 2 3, এই 2 এর আগে দশমিক বসবে। মিটার। এখন এটা যেহেতু কিলোমিটারে প্রকাশ করতে হবে, হ্যাঁ সম্পূর্ণটাকেই কিলোমিটারে প্রকাশ করো, তো এই পার্টটা আমাদের কিলোমিটার হয়েছে, আর এই মিটারকে এখন আমরা আবার কিলোমিটার করব। এটাও কিন্তু মিটারে ছিল, আমরা কিলোমিটার নিয়েছি, একইভাবে এটাও মিটার আছে, তো কিলোমিটার করতে গেলে আমাদের এই 1000 দিয়ে ভাগ দিতে হবে। এখন কিন্তু এটা কিলোমিটার হয়ে গেল, যেহেতু আমরা 1000 দিয়ে ভাগ করেছি। তাহলে এখন দেখো এটা কিন্তু 3টা শূন্য আছে একের পরে, তাহলে এই যে দশমিক যেখানে আছে সেখান থেকে আরও 3টা শূন্য আগে দশমিক দিতে হবে। তাহলে 1 2 3, 3টা শূন্য দিয়ে দিলাম, আর 2 5, আর ডান পাশে শূন্যের কোনো ভ্যালু নাই, এই জন্য আমি 5-এর পরে শূন্যটা বসাইনি। এখন আমরা এই দুইটা যোগ করে দেব, এটা আর এটা, তাহলে 0.075 25 কিলোমিটার, এটাই হবে উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এত ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, যে কত মিটারে কত ডেসিমিটার, কত ডেকামিটারে কত মিটার, হ্যাঁ এগুলো কিন্তু তোমাদের অনুশীলনীর আগে উদাহরণের ভিতরে এগুলো সব দেয়া আছে, তো তোমরা এগুলো সব সময় মুখস্থ রাখবে। দেখো তাহলে এগুলো আমরা যেভাবে করব, দেয়া আছে 5.37 ডেকামিটার। তাহলে আমরা জানি 1 ডেকামিটার সমান
10 মিটার। তাহলে এটা যেহেতু মিটার আর ডেসিমিটারে প্রকাশ করতে হবে, তো প্রথমে আমরা মিটারে প্রকাশ করছি। তাহলে 10 দিয়ে গুণ দিতে হবে, গুণন 10 মিটার। এখানে আমরা লিখে দেব যে 1 ডেকামিটার সমান 10 মিটার। তোমরা কিন্তু চাইলে ভেঙে ভেঙে এভাবেও লিখতে পারো, 1 ডেকামিটার সমান 10 ডেসিমিটার, অতএব 5.37 ডেকামিটার সমান 37 গুণন 10। এভাবে চাইলে কেউ এভাবে পছন্দ করলে এটা এভাবে বের করতে পারো। তাহলে দেখো গুণ করলে যেহেতু এটা একটা শূন্য আছে, তাহলে গুণ মানে দশমিকটা এক ঘর ডানে চলে যাবে। মিটার। এবার আসো আমরা ডেসিমিটারে প্রকাশ করি। 5.37 ডেকামিটার। তাহলে ডেসিমিটারের সাথে সম্পর্ক হলো 1 ডেকামিটার সমান 100 ডেসিমিটার। ঠিক আছে, 1 ডেকামিটার সমান 100 ডেসিমিটার। তাহলে এখানে 100 দিয়ে গুণ করতে হবে আমাদের। তাহলে গুণ করলে এখানে যেহেতু দুইটা শূন্য আছে, তার মানে দশমিকটা 2 ঘর ডানে চলে যাবে। তাহলে হবে 537 ডেসিমিটার। তাহলে আমরা কিন্তু দুইটা উত্তর পেয়ে গেলাম, একটা উত্তর এটা আর একটা উত্তর এটা। এবার আমরা 10 নাম্বারটা দেখে নিই। নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেয়া হলো, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ভূমি আর উচ্চতা দেয়া আছে, তাহলে কিন্তু অনেক সহজ হয়ে গেল। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্রটা, সেটা হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি আর উচ্চতার মানটা বসিয়ে দিলে কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। দেয়া আছে ভূমি 10 মিটার, উচ্চতা 6 মিটার। আমরা জানি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখন মান যেহেতু দেয়াই আছে, আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। ভূমি 10 আর উচ্চতা 6। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, 5 দুগুণে 10 আর 5 6 30 বর্গমিটার, কারণ ক্ষেত্রফলের একক হলো বর্গমিটার। তাহলে আমরা কয়ের উত্তর পেয়ে গেলাম। এবার একইভাবে আমরা খটাও বের করে নিব। দেয়া আছে ভূমি ইকুয়াল টু 25 সেন্টিমিটার, উচ্চতা 14 সেন্টিমিটার। অতএব আমরা জানি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল
হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে যদি আমরা 7 দিয়ে কাটাকাটি করি, 7 দুগুণে 14 আর 7 পঁচিশে 175 বর্গ সেন্টিমিটার উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে একবারের কাছে দুইবার দেখবে। অনেক সময় তোমরা লেখাও বুঝতে পারো না, কথাগুলো শুনলে আর প্রশ্ন পড়লেই কিন্তু বুঝতে পারো যে কি বের করতে হবে। তোমাদের লেখাগুলো কিন্তু দেখে লেখার দরকার নাই, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এগারো নম্বরে দেখো কি বলা হয়েছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে আসে, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো তাহলে একটি আয়তাকার ক্ষেত্র মানে এরকম একটা ক্ষেত্র, এটার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থটাকে আমরা যদি x ধরে নিই, তাহলে দৈর্ঘ্য কি হবে 3 গুণ, যেহেতু 3x, ঠিক আছে। তারপরে এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। চারিদিকে হাঁটা মানেই কিন্তু এটা হলো পরিসীমা, হ্যাঁ। তার মানে পরিসীমা দেয়া আছে 1 কিলোমিটার, ঠিক আছে। তাই পরিসীমা যেহেতু দেয়া আছে আর দৈর্ঘ্য প্রস্থ আমরা এভাবে বের করে নেব, তাহলে পরিসীমার সূত্রের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ বসিয়েই কিন্তু আমরা এই দৈর্ঘ্য আর প্রস্থটা বের করে নিতে পারবো। তাহলে শুরুতেই আমরা এই যে পরিসীমা দেয়া আছে 1 কিলোমিটার, ক্ষেত্রটির পরিসীমা 1 কিলোমিটার, আর 1 কিলোমিটার মানে 1000 মিটার। আমরা কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করে নিলাম। মনে করি প্রস্থ x মিটার, ক মিটারও ধরতে পারো। অতএব দৈর্ঘ্য 3x মিটার। আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু পরিসীমা। এটাই তো পরিসীমার সূত্র, তাই না? তাহলে এখন আমরা সবগুলো এক এক করে বসিয়ে দিব। দৈর্ঘ্য হলো 3x, প্রস্থ x, আর পরিসীমা আমরা বের করেছি 1000 মিটার। তাহলে এখানে 2 গুণন 4x 1000, 8x ইকুয়াল টু 1000, x ইকুয়াল টু x ইকুয়াল টু 125। তাহলে x মানে হলো দৈর্ঘ্য, প্রস্থ, তাহলে আমরা লিখতে পারি প্রস্থ ইকুয়াল টু 125 মিটার। দৈর্ঘ্য ইকুয়াল টু 3 গুণন 125, যেহেতু 3x ছিল, x এর জায়গায় আমরা মানটা বসিয়ে দিলাম, এত মিটার। 375 মিটার। উত্তর 375 মিটার 125 মিটার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এগুলো যখনই করবে বারবার তোমরা কপিতে প্র্যাকটিস করবে, নিজেরা প্রশ্ন দেখবে এবং করার চেষ্টা করবে, তাহলে অনেক ইজি হয়ে যাবে তোমাদের কাছে। দেখো এবার আমরা 12 নম্বরটা দেখে নেই।
প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারিদিকে বেড়া দিতে কত খরচ লাগবে? তো এটি যেহেতু আয়তাকার পার্ক, তার মানে এরকম একটা শেপ হবে, ঠিক আছে? এগুলো যদি আমরা এঁকে নেই তাহলে কিন্তু আরও সহজ হয়। এটা হলো 100 মিটার, আমি তোমাদের বোঝার জন্য জাস্ট দেখে দিচ্ছি, এটা 50 মিটার, ঠিক আছে? এই দৈর্ঘ্যটা হলো 50 মিটার, এটা 100 মিটার। এখন বলা হচ্ছে বেড়া দিতে হবে, এই চারিদিকে বেড়া দিতে হবে। তো চারিদিকে বেড়া মানে কিন্তু আমরা এর সম্পূর্ণ দৈর্ঘ্যটা আমাদের দরকার, তাই তো? আর সম্পূর্ণ দৈর্ঘ্য মানে পরিসীমা। তো আমরা যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ জানি, আমরা কিন্তু পরিসীমার সূত্র দিয়ে পরিসীমাটা বের করে নেব। তাহলে পরিসীমা মানে সম্পূর্ণ দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। আর এখানে বলা হয়েছে প্রতি মিটার 100 টাকা। তাহলে প্রতি মিটার যদি 100 টাকা হয়, এই যে সম্পূর্ণ দৈর্ঘ্যটা, তত মিটার কত টাকা খরচ হবে, এটাই আমরা বের করতে পারবো। এখানে এটা 100 মিটার আর এটা 50 মিটার। এখানে আয়তাকার পার্কের পরিসীমা ইকুয়াল টু 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেটা পরিসীমার সূত্র। তাহলে 2, দৈর্ঘ্য হলো 100 আর প্রস্থ 50। তাহলে 2 গুণন 150, 300 মিটার। এখন এখানে কি বলা হয়েছে দেখো, প্রতি মিটার 100 টাকা। তাহলে প্রতি মিটার বেড়া দিতে খরচ হয়, মানে 1 মিটার বেড়া দিতে খরচ হয় 100 টাকা। অতএব যেহেতু পরিসীমা 300 মিটার, মানে এই যে এই চারদিকের দৈর্ঘ্যটা 300 মিটার, তাহলে চারদিকে যেহেতু বেড়া দেওয়া হবে 300 মিটার বেড়া দিতে হবে। তাহলে 300 মিটার বেড়া দিতে খরচ হয় 100 গুণন 300 টাকা। তো টাকা, এটাই হবে উত্তর। যারা দেখো নাই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে, আর কমেন্টসে আমি লিঙ্ক দিয়ে রাখি, সেখানে লিঙ্কে ক্লিক করলেও সবগুলো ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে 13 নম্বরে দেখা যাক, একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার, উচ্চতা 50 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে, সূত্রটা হলো ভূমি গুণন উচ্চতা। তাহলে সূত্রটা লিখে আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমেই লিখে নেব কি কি দেয়া আছে। দেওয়া আছে ভূমি 40 মিটার, উচ্চতা 50 মিটার। আমরা জানি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি 40 আর উচ্চতা 50 বর্গমিটার।
উত্তর 2000 বর্গমিটার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা খুবই সহজ, আর সূত্রটা জানার ব্যাপার আর কি। 14 নম্বরে আছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তো ঘনক কি? ঘনক হলো এরকম একটা জিনিস, চারিদিকে সমান, ঠিক আছে, বর্গক্ষেত্র এরকম 4টা ভাগ থাকবে। তোমরা লুডো খেলো নিশ্চয়ই, লুডো খেলেছো। লুডো যে ছক্কাটা থাকে সেই ছক্কাটা, এটা চিন্তা করো। তাহলে এটার কয়টা দিক থাকে? 6টা না? উপরে নিচে দুই পাশে সামনে পিছনে, তাহলে টোটাল 6টা দিক। তাহলে এই 6টা দিকের বলা হয়েছে এক ধারের দৈর্ঘ্য হলো 4 মিটার। তাহলে যেহেতু এটা চারদিকে সমান, তাহলে একটা যদি হয় 4 মিটার, তাহলে এক পাশের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ, এদিকেও 4 এদিকেও 4, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ করলেই কিন্তু আমরা এক দিকের ক্ষেত্রফল পেয়ে যাব, একটা তল। হ্যাঁ, তাহলে এখানে কয়টা তল থাকবে? 6টা। তো একটা তলের ক্ষেত্রফল যদি আমরা জানি, তাহলে 6টা তলের ক্ষেত্রফলও আমরা বের করে নিতে পারবো। ঘনকের এক ধারের দৈর্ঘ্য ইকুয়াল টু 4 মিটার। একটি ঘনকের মোট তলের সংখ্যা 6টি। অতএব ঘনকের এক তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে 4 গুণন 4 বর্গমিটার ইকুয়াল টু 4 4 16 বর্গমিটার। এখন তাহলে আমরা ঘনকের কয়টা তলের ক্ষেত্রফল বের করব? 6টা তল। 6 তলের ক্ষেত্রফল কত হবে? একটা যদি 16 হয়, 6 তল মানে 6 দিয়ে গুণন দিতে হবে, এত বর্গ মিটার। ছিয়ানব্বই বর্গমিটার। উত্তর 96 বর্গমিটার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আরও একবার দেখে নেবে এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। শুরুতেই আমি যেভাবে বুঝিয়ে দেই সেই জিনিসটা যদি ভালো করে দেখো, তাহলে কিন্তু নিজেরাই তখন লিখে করতে পারবে। এরপর 15 নম্বরটা আমরা দেখে নিই। জোসেফ তার 1 খণ্ড জমিতে 5 কুইন্টাল 700 গ্রাম আলু উৎপাদন করে। তিনি এই একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবেন? তাহলে কিন্তু এটা খুবই সহজ, যে 1 খণ্ড জমিতে এত, তাহলে 11 খণ্ড জমিতে কত। এখন এই যে এটা কিন্তু 2 রকম ইউনিটে দেওয়া আছে, একক হলো 2 রকম, একটা কুইন্টাল একটা গ্রাম। তো দুইটাকে কিন্তু আমাদের একই রকম করে নিতে হবে। তো এখানে আমরা যেটা করব, তাহলে এখানে দেখো 5 কুইন্টাল 700 গ্রাম আছে। 5 কুইন্টাল মানে 500 কেজি, 500 কেজি 700 গ্রাম। আমরা এখানে লিখে দিতে পারি 1 কুইন্টাল সমান 100 কেজি।
1 কুইন্টালে যদি 100 কেজি হয় 5 কুইন্টালে 500 কেজি। তাহলে এই কেজি আর গ্রামে আমরা কনভার্ট করে নিলাম। এখন 1 খণ্ড জমিতে আলু উৎপাদন হয় 500 কেজি 700 গ্রাম। অতএব 11 খণ্ড জমিতে আলু উৎপাদন হয়, তাহলে এটাকে 11 দিয়ে গুণ দিতে হবে না? 500 কেজি 700 গ্রাম গুণন 11। এখন তোমরা চাইলে এটা নিচে নিচে বসিয়েও করতে পারো, যে এরকম এই 700 নিচে 11 গুণন আর 500 এভাবে কেজি লিখে তারপরে এরকম গুণ করতে পারি আমরা, কেজি আর এটা গ্রাম। এখন আবার এভাবে সরাসরিও করতে পারি। দেখো এটা করলে 700 গ্রামকে 11 দিয়ে গুণ দিলে 7700 গ্রাম, আর 500 কেজি কে 11 দিয়ে গুণ দিলে 55 তো কেজি। এখন এটা কিন্তু একটা বড় সংখ্যা হয়ে গেল, গ্রাম 7700 গ্রাম। এটাকে আমরা এখান থেকে কিন্তু কিছুটা কেজি পাবো। 1000 দিয়ে যদি ভাগ দেই এটাকে, তাহলে এত কেজি হবে। আবার এই যে এটা দেখছো কেজি 5500 কেজি, আমরা জানি 1000 কেজি সমান 1 মেট্রিক টন। তাহলে 5500 ভাগ 1000, এটা মেট্রিক টন হয়ে যাবে। এখন দেখো 1000 দিয়ে ভাগ দিলে কত হয়? 5 মেট্রিক টন। 5 মেট্রিক টন, আর বাকি থাকে কত? আরও 500 থাকে না? তাহলে এই 500 হলো এই কেজি, ঠিক আছে? 500 কেজি। আবার এই গ্রামকে এতকে আমরা 1000 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে কত হয়? 7। তাহলে 7 কেজি প্লাস 7 কেজি। আর যেটা নিচে থেকে যায়, দেখো এটা হলো গ্রাম, এটা গ্রাম না, এত গ্রাম। তাহলে এতকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 7000 বিয়োগফল থাকবে 700। এই 7000-এর এটা হলো কেজি আর এটা হলো গ্রাম, যেহেতু এটা পুরোটাই গ্রাম ছিল। হ্যাঁ, তাহলে বিয়োগ করলে যে বা এখানে অবশিষ্টটা থাকবে এটা কিন্তু গ্রাম হবে, আর ভাগ করে যে ভাগফলটা পাবো সেটা হলো কেজি। তাহলে এখানে থাকছে 7 কেজি 700 গ্রাম। এখানেও কিন্তু আমরা একই কাজ করেছি, যে এটা মেট্রিক টন, এটা ছিল কেজি। হ্যাঁ, তাহলে এই যে 5500-কে যদি তুমি 1000 দিয়ে ভাগ করো তাহলে 5, এখানে 5500 অবশিষ্ট থাকে। এই অবশিষ্টটা হলো কেজি আর এই হলো 5 হলো মেট্রিক টন। তাহলে এখন দেখো এখানে কিন্তু দুই জায়গায় কেজি আছে, এখানে 500 কেজি, এখানে 7 কেজি। তাহলে এই দুটো কেজি যোগ করে দেব। তাহলে 5 মেট্রিক টন 507 কেজি 700 গ্রাম, এটাই হবে উত্তর। ঠিক আছে, এখানে এটা একটু ব্র্যাকেটে লিখে দিও যে 1000 কেজি সমান 1 মেট্রিক টন। এই জন্য আমরা 1000 দিয়ে ভাগ দিয়েছি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এটা ম্যাথ কিন্তু একেবারেই সহজ, মানে 1 খণ্ড জমিতে কত, 11 খণ্ড জমিতে কত। বেসিক্যালি এই যে এটা আমরা বের করতে পারছি কিনা, এখানে কিন্তু এটাই দেখার বিষয়, পরিমাপ করতে পারছি কিনা সঠিকভাবে।
যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের যদি প্রয়োজনীয় মনে হয় চ্যানেলটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে তারা সবাই উপকৃত হতে পারে। পরেশের 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান উৎপন্ন হয়েছে? তো এখানেও কিন্তু 16 একরে 28 মেট্রিক টন, 1 একরে কত? তো এখানে আমরা যেটা করব, এই মেট্রিক টনটা তো অনেক বড় একটা পরিমাণ দেয়া আছে, এজন্য এই মেট্রিক টনটাকে আমরা প্রথমে কেজিতে বের করে নেব, তারপরে আমরা 1 একরে কত হয়। তাহলে এটা কিন্তু ফ্র্যাকশনে আসবে না, যেহেতু ছোট হয়ে যাবে তখন কম উৎপন্ন হবে। হ্যাঁ, তাহলে কত কেজি উৎপন্ন হবে সেটা আমরা বের করতে পারবো। তো প্রথমেই আমরা 1 মেট্রিক টন সমান 1000 কেজি, কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই কাজটা করেছি। অতএব 28 মেট্রিক টন সমান 1000 গুণন 28 কেজি, মানে 28000 কেজি। তাহলে এখন আমরা কি লিখব? 16 একর, জাস্ট প্রশ্ন অনুযায়ী তোমরা এগুলো লিখবে, প্রশ্নে যা আছে তোমার মতো করে তুমি লিখবে, কোনো সমস্যা নাই। এই লেখাটা কিন্তু একই রকম হতে হবে এমন কোনো কথা নাই। 16 একর জমিতে ধান হয়েছে 28000 কেজি, অতএব 1 একর জমিতে ধান হয়েছে 16 দিয়ে ভাগ দিতে হবে, তো কেজি। তাহলে 16 দিয়ে ভাগ দিলে কিন্তু এটা আমরা পাবো 1750 কেজি। এখন আবার দেখো, যেহেতু 1750 কেজি, তার মানে এখানে কিন্তু একটা 1000 আছে, এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে এটা আবার মেট্রিক টনে চলে যাবে। তাহলে 1000 দিয়ে ভাগ দিলে কিন্তু 1 হবে, 1 মেট্রিক টন। আর বাকি থাকবে কত? অবশিষ্ট যেটা থাকবে, দেখো 750 কিন্তু অবশিষ্ট থাকবে। তাহলে এই 750টা কি হবে? এই যে আমরা এটা টোটাল কি ছিল? কেজি ছিল না? তাহলে অবশিষ্ট যেটা, এটাও কিন্তু কেজি। উত্তর 1 মেট্রিক টন 750 কেজি। এবার 17 নম্বরটা দেখে নেই। একটি স্টিল মিলে 1 মাসে এত মেট্রিক টন রড তৈরি হয়, ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয়? তার মানে 1 মাসে তৈরি হয়, 1 মাস আমরা 30 দিন ধরবো। হ্যাঁ, 30 দিনে হয় এত মেট্রিক টন, তাহলে একদিনে কত? এভাবে বের করব। এক মাস সমান 30 দিন, অতএব 30 দিনে রড তৈরি হয় 20,000 মেট্রিক টন। অতএব একদিনে রড তৈরি হয় 20,000কে 30 দিয়ে ভাগ দিব। তাহলে এটা আসবে 666 2/3 মেট্রিক টন। তাহলে এখন আমরা এই যে দেখতে পাচ্ছ এখানে ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে আমরা অন্যভাবে লিখব। দেখো 666 মেট্রিক টন প্লাস 2/3 মেট্রিক টন,
তাহলে এটা এভাবেই থেকে যাবে। আর এটা 2/3 মেট্রিক টন, মানে আমরা যদি 1000 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এটা কেজি হয়ে যাচ্ছে। তাহলে এই যে 2000কে 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু দেখো 666 কেজি পাচ্ছি। এটার পরেও কিন্তু আবার এই 2/3 থেকে যায়, 2/3 কেজি থেকে যায়। তাহলে 666 মেট্রিক টন প্লাস 666 কেজি প্লাস এই যে 2/3 কেজি, এত 1 কেজি সমান 1000 গ্রাম না, তাহলে 2 গুণন 1000/3 এটা কিন্তু গ্রাম হয়ে গেল। তাহলে 666 মেট্রিক টন প্লাস 666 কেজি প্লাস এই যে 2000/3 এটা যদি আমরা করি তাহলে কত পাবো? 666 2/3 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হবে 666 মেট্রিক টন 666 কেজি 666 2/3 গ্রাম। এটা অনেক জটিল মনে হতে পারে তোমাদের কাছে, কিন্তু আসলে তেমনই না। বারবারই কিন্তু এই যে এই 2000 2 এর পরে 0 এটার সাথে সম্পর্কিত 3 দিয়েই ভাগ হচ্ছে। ঠিক আছে, এই জন্য কিন্তু বারবার 666 আসবে। 666 আলাদা করে ফেললাম মেট্রিক টন থেকে, তারপরে এই 2/3 মেট্রিক টনটাকে আলাদা করে আবার কেজিতে বের করলাম। ঠিক আছে, যেহেতু এটা ছোট ভগ্নাংশ সেজন্য কেজিতে করার জন্য 1000 দিয়ে গুণ দিলাম। তারপরে আবার কেজি বের করলাম, কেজি বের করার পরেও আবার এটা থেকে যায় 2/3। হ্যাঁ, তাহলে তখন আবার আমরা এই 2/3 কেজিকে আবার গ্রামে করার জন্য 1000 দিয়ে গুণ দিব। 1000 দিয়ে গুণ দেওয়ার পরেও আবার যদি আমরা ভাগ করি, ভাগ করলে এটাই পাই। এই প্রথমে যেরকম পেয়েছিলাম এটা এখানেও একই রকম পাবো। ঠিক আছে, তো সেটাকে আমরা যেহেতু ছোট আকারে এটাকে গ্রামে রেখে দেব ফ্র্যাকশনেই। এর নিচে আমরা আর যাব না, গ্রাম পর্যন্ত যাব। এটাই হবে উত্তর। আর কমেন্টেও আমি লিঙ্ক কিন্তু পিন করে দিয়ে রাখি, সেখানে তোমরা ক্লাস 7, 8, 9 সবগুলোর লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করলেই যে কোনো ভিডিও পেয়ে যাবে। 18 নম্বরে আছে, এক ব্যবসায়ী কোনো একদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রয় করেন। এ হিসেবে কি পরিমাণ ডাল তিনি 1 মাসে বিক্রয় করেন? তো একদিনে এই পরিমাণ, তো 1 মাস মানে কয় দিন? 1 মাস মানে 30 দিন। তাহলে 30 দিনে কত কেজি বিক্রি করেন সেটা আমরা বের করব। এই ম্যাথগুলো কিন্তু খুবই সহজ, খুব ছোট ছোট ম্যাথ। আমাদের এখানে মেইন কাজ হলো, যেহেতু চ্যাপ্টার নাম পরিমাপ, এই পরিমাপগুলো শেখা। হ্যাঁ, কেজি থেকে গ্রামে কিভাবে, মেট্রিক টন থেকে কুইন্টাল, হ্যাঁ কুইন্টাল, মেট্রিক টন, ঘন সেন্টিমিটার, লিটার, এটা তোমাদের উদাহরণে দেখবে একটা চার্ট আকারে বক্সে দেয়া আছে। সেগুলো কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে, তাহলে যখনই এই জিনিসগুলো আসবে ঝটপট ম্যাথগুলো করতে পারবে। তাহলে 18 নম্বরে আমরা দেখি 1 মাস সমান 30 দিন। একদিনে ডাল বিক্রয় করেন 20 কেজি 400 গ্রাম। অতএব 30 দিনে মানে 1 মাসে, তাহলে 30 দিয়ে গুণ হবে না? 20 কেজি 400 গ্রামকে 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো আমরা একটু ভেঙে ভেঙে গুণ করব। এই 30 দিয়ে 20কে গুণ করে যেটা পাবো সেটা এখানে লিখব 600 কেজি।
এরপরে এই 400 গ্রামকে 30 দিয়ে গুণ করব। তাহলে দেখো 3 4 12 আর 3টা শূন্য, এত গ্রাম। কিন্তু 1000 গ্রামে কিন্তু 1 কেজি, তো এখানে গ্রামটা অনেক বেশি না, এজন্য আমরা 1000 দিয়ে ভাগ দিব, যাতে এখান থেকে কিছু কেজি বের হবে, সেই কেজিটা আমরা এটার সাথে যোগ করে দেব। তাহলে 600 কেজি, আর এখানে আমরা 12,000কে 1000 দিয়ে ভাগ করলে এটা কেজি হয়ে গেল। তাহলে 600 কেজি আর এখানে হচ্ছে 12 কেজি, তাহলে টোটাল 612 কেজি। এখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে লিখতে পারি। উত্তর 612 কেজি। এভাবে না করে তোমরা কিন্তু অনেক সময় এই কেজিটাকে আগে গ্রামে বের করে নিতে পারো, তারপরে এই গ্রামের সাথে যোগ করে যেটা আসে টোটাল গ্রামকে এটা দিয়ে ভাগ করে তারপরে সেই গ্রামকে আবার কেজিতে রূপান্তরিত করা যায়। সেক্ষেত্রে অনেক জটিলতা হয়, অনেক বড়ই হবে। তো এভাবে করাটাই আমার মনে হয় ইজি। এখানে কেজি আছে যেহেতু আর গ্রাম আছে, অনেকটা ইজি। আর এর পরেরগুলো কিন্তু আরও অনেক বড় বড় সংখ্যা আসবে, সেগুলো কিন্তু তখন আলাদা করে করতে গেলে আরও বেশি জটিলতায় পড়তে হবে। সেজন্য বরাবর এই নিয়মটা ফলো করাই কিন্তু সুবিধা। তবে তোমাদের যেটা সুবিধা মনে হয়, এক একজনের কাছে এক একভাবে ভালো লাগে। সো তোমার নিজের যেটা সুবিধা মনে হয় তুমি কিন্তু সেটাই করবে, ম্যাথ কিন্তু কারেক্ট হবে, কোনো সমস্যা নেই। সো প্রথমে কিন্তু ভেঙে নেওয়া যাবে। দেখো 19 নম্বরে আছে, এক খণ্ড জমিতে 20 কেজি 850 গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ 7 খণ্ড জমিতে মোট কী পরিমাণ সরিষা উৎপন্ন হবে। এখানেও কিন্তু একই কাজ আমাদের, এক খণ্ড জমিতে এটা, 7 খণ্ড জমিতে কত, এখানেও কেজি আর গ্রাম আছে। এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় 20 কেজি 850 গ্রাম। অতএব 7 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় বেশি হবে, তাই তো? আর বেশি মানে গুণ করতে হবে, এত গ্রাম গুণন 7। সেই আগের মতোই 7 দিয়ে প্রথমে আমরা 20 কেজিকে গুণ করব, তাহলে 7 দুগুণে 14 শূন্য 170 কেজি। 7 দুগুণে 14 140 কেজি প্লাস এখন এই যে গ্রাম যেটা আছে 850 গ্রামকে 7 দিয়ে গুণ করব, তাহলে 850কে 7 দিয়ে গুণন করলে এখানে আমরা পাবো 0 গ্রাম। এখন দেখো 1000 গ্রামে 1 কেজি, এই জন্য আমরা এটাকে 1000 দিয়ে ভাগ করব, তাহলে 140 কেজি প্লাস এটা কেজি হয়ে যাবে। এখন দেখো ভাগ করলে কিন্তু এখানে আছে 5000, 5000কে 1000 দিয়ে ভাগ করলে 5 কেজি হচ্ছে, তাহলে 5 কেজি। আর যেটা বাকি থাকে এই যে 950, এই 950 হলো গ্রাম। হ্যাঁ, কারণ গ্রামকে আমরা কেজি বানাচ্ছি, এটা ছিলই কিন্তু গ্রাম, তাহলে এটা হবে 950 গ্রাম। তাহলে এই 5 কেজি 140-এর সাথে যোগ করে দিলে 145 কেজি 950 গ্রাম। উত্তর 145 কেজি 950 গ্রাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যে কোনো ম্যাথ একবার যে কোনো জায়গায় বুঝতে না পারলে ওই জায়গাটা বারবার দেখার চেষ্টা করবে,
বোঝার চেষ্টা করবে এবং নিজে নিয়মিত প্র্যাকটিস করবে, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবার আমরা 20 নাম্বারটা দেখি। একটি মগের ভিতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার হলে 270 লিটারে কত মগ পানি হবে? তাহলে দেখো এখানে কিন্তু দুই জিনিস, একটা হলো এটা হলো ঘন সেন্টিমিটারে আছে, আর এখানে বলছে 270 লিটার। তাহলে এই ঘন সেন্টিমিটারকে আমাদের আগে লিটারে করে নিতে হবে। এটা যদি আমরা লিটারে করে নিই তখনই কিন্তু আমরা এই 270 লিটারে কত মগ পানি এটা বের করতে পারবো। তাহলে আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। ঠিক আছে, তাহলে আমাদের আছে হলো এখানে যে 1500 ঘন সেন্টিমিটার। অতএব 1500 ঘন সেন্টিমিটার সমান 1.5 লিটার। ঠিক আছে, 1000 ঘন সেন্টিমিটার 1 লিটার, তাহলে 1000 এখানে আছে, এর ভিতরে 1000 আছে, 1000 মানে 1 লিটার, আর এই 500 ঘন সেন্টিমিটারে 0.5 লিটার। তাহলে এতে আমাদের লিটার হয়ে গেল। এখন দেখো এখানে বলা আছে একটি মগের ভিতরে এই যে এত লিটার পানি ধরে, তাহলে এই যে এত লিটার পানি ধরে একটি মগের ভিতরে, তাহলে 270 লিটার পানির জন্য কতগুলো মগ লাগবে, কত মগ হবে? এক 1.5 লিটার পানি ধরে একটি মগে, অতএব 1 লিটার পানি ধরে 1/1.5টি মগে, অতএব 270 লিটার পানি ধরে 1 গুণন 270 মগে। তাহলে দেখো এই দশমিকটা যদি আমরা উঠিয়ে দিই উপরে 10 গুণন হবে, 3 5 15, 5 দুগুণে 10, 3 নং 27, 180টি মগ। উত্তর 180 মগ। কত মগ পানি হবে? 180 মগ পানি। এবার 21 নম্বরটা দেখো। এক ব্যবসায়ী কোনো একদিন 18 কেজি 300 গ্রাম চাল, 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রয় করেন। এই হিসেবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রি করেন? তাহলে একদিনে কতটুকু বিক্রি করেন সেটা দেয়া আছে, আর মাসে মানে 30 দিনে কতটুকু বিক্রি করেন সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা চালটা বের করে নেব, তারপরে আবার লবণ বের করে নেব। হ্যাঁ, আলাদা আলাদা করে দুটোই বের করে নিতে হবে এখানে। 1 মাস সমান 30 দিন। একদিনে চাল বিক্রয় করেন 18 কেজি 300 গ্রাম, অতএব 30 দিনে চাল বিক্রয় করেন 18 কেজি 300 গ্রাম গুণন 30। তাহলে 18কে প্রথমে 30 দিয়ে গুণ করব আমরা, তাহলে পাবো 540
কেজি প্লাস এরপরে 300কে 30 দিয়ে গুণ দিলে 9000 গ্রাম 540 কেজি প্লাস এই যে 9000কে আমরা 1000 দিয়ে ভাগ দিব, তাহলে কিন্তু এটা কেজি হয়ে যাবে। তাহলে 9 কেজি 540 কেজি প্লাস 9 কেজি, তাহলে 549 কেজি। তাহলে চাল কিন্তু আমরা বের করে ফেললাম 30 দিনে। এবার আমরা লবণের পরিমাণ বের করব। তিনি একদিনে লবণ বিক্রয় করেন, দেখো কত দেয়া আছে, 5 কেজি 750 গ্রাম। অতএব তিনি 30 দিনে লবণ বিক্রয় করেন 5 কেজি 750 গ্রাম গুণন 30। তাহলে প্রথমে 5 কেজির সাথে 30 গুণন করব, 150 কেজি। এরপরে 750-এর সাথে 30 গুণন করব। আর যেহেতু এটা গ্রাম, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব। 1000 কেজি, তাহলে 150 কেজি প্লাস 22 কেজি 500 গ্রাম। দেখো এই যে 1000 দিয়ে ভাগ দিচ্ছি, এখানে 22000 আছে, তাহলে 22 কেজি হয়ে গেল। আর যেটা বাকি থাকবে সেটা কিন্তু এই যে গ্রাম থেকে নিয়েছিলাম আমরা, 500 গ্রাম রয়ে যাবে এখানে। তাহলে কেজি আর কেজি যোগ করে দিলাম, 172 কেজি 500 গ্রাম। উত্তর, তিনি 549 কেজি চাল এবং 172 কেজি 500 গ্রাম লবণ বিক্রয় করেন। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও। এখন আমরা 22 নম্বর অঙ্কটি দেখে নেব। 22 নম্বরে আছে, কোনো পরিবারে দৈনিক 1.25 লিটার দুধ লাগে। প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে ওই পরিবারে 30 দিনে কত টাকার দুধ লাগবে? এখন 30 দিনে কত টাকার দুধ লাগবে এটা বের করার জন্য আগে আমরা বের করব 30 দিনে কত লিটার দুধ লাগবে। ঠিক আছে, তো এক দিনে যদি দুধ লাগে এত লিটার, তাহলে 30 দিনে কতটুকু লাগবে আমরা বের করে নেব। তারপরে 1 লিটার দুধের দাম এত টাকা, তো যত লিটার দুধ লাগে তত লিটার দুধের দাম কত টাকা, তাহলে আমরা বের করে নিতে পারবো। তো এই ম্যাথগুলো কিন্তু তোমরা নিজেরা ইজিলি পারো, শুধুমাত্র এখানে এই কেজি থেকে কিভাবে লিটার বিভিন্ন জিনিসে কনভার্ট করতে হয় সেটাই দেখার বিষয় আর কি। কেজি, গ্রাম, লিটার, হ্যাঁ, এগুলো কিভাবে একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে হয়। তাহলে এখানে প্রথমেই আমরা লিখব একদিনে দুধ লাগে 1.25 লিটার, অতএব 30 দিনে দুধ লাগে 30 দিয়ে গুণ হবে, তাই তো 37.5 লিটার। তাহলে 1 লিটার দুধের দাম 52 টাকা।
অতএব এই যে এত লিটার দুধ লাগে, তাই তো? তাহলে এত লিটার দুধের দাম কত? 52 গুণন 37.5 টাকা, 1950 টাকা। অতএব ওই পরিবারে কত টাকার দুধ লাগবে? তাহলে 1950 টাকার দুধ লাগবে। উত্তর। এবার আমরা পরের প্রশ্নটি দেখে নেই। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার 40 মিটার। এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই ধরনের ম্যাথ কিন্তু আমরা অনেকগুলো অলরেডি সলভ করেছি। তোমরা নিশ্চয়ই এটা এখন নিজেরাই পারো। আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এরকম একটা আয়তাকার বাগান এঁকে নিব, যার দৈর্ঘ্য হলো 60 মিটার আর প্রস্থ 40 মিটার। ঠিক আছে, এই যেটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। এখন বলা হচ্ছে এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে ভিতর দিয়ে সমান মাপের একটা এভাবে রাস্তা থাকবে। এই তার মানে এই যে এই জায়গাটুকু হলো 2 মিটার, প্রত্যেক দিকেই কিন্তু 2 মিটার। ঠিক আছে, সমান মাপের। যদি আমার এখানে আঁকাটা অতটা সমান হয়নি, মোটামুটি সমান হয় এরকম, তোমরা স্কেল পেন্সিল দিয়ে আঁকবে, তো তোমাদেরটা কাছাকাছি দেখতে লাগে এরকম হবে। এখন বলা হচ্ছে রাস্তাটির ক্ষেত্রফল বের করো, মানে এই যে এটার ক্ষেত্রফল। তাহলে এই বাগানের ক্ষেত্রফল কিন্তু আমরা এই যে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, বাগানের ক্ষেত্রফল বের করে নেব। সেখান থেকে আমরা যদি এই যে ভেতরের অংশটার ক্ষেত্রফল বের করতে পারি, বের করে এই সম্পূর্ণটার থেকে বিয়োগ করি ক্ষেত্রফল, মানে সম্পূর্ণটা থেকে এই অংশটা বাদ দিলে কিন্তু দেখো এই যে বাকিটা রাস্তার ক্ষেত্রফল আমরা পাবো। ঠিক আছে, তো এখন এটার ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে? এটার দৈর্ঘ্য লাগবে আর প্রস্থ লাগবে। তো এটার দৈর্ঘ্য কত হবে? সম্পূর্ণটা হলো 60 মিটার। আর দেখো এটা কি, এখানে 2 মিটার নাই আর এখানে 2 মিটার নাই। এই 2 মিটার 2 মিটার 4 মিটার যদি আমরা বিয়োগ করে দেই 60 থেকে, তাহলে কিন্তু আমরা এটার দৈর্ঘ্য পাবো। আবার একইভাবে দেখো এটা 40 আর এখানে 2 এখানে 2, এই 2 আর 2 4 যদি বিয়োগ করে দেই, তাহলে এই যে এই জায়গাটুকুর প্রস্থ আমরা পেয়ে যাব। ঠিক আছে, এভাবে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করলে সেটা দিয়ে এটার ক্ষেত্রফলটা বের করে নেব। তাহলে চলো এক এক করে স্টেপ বাই স্টেপ আমরা সলভ করি। তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল ইকুয়াল টু 60 গুণন 40, দৈর্ঘ্য গুণন প্রস্থ 2400 বর্গমিটার। এখন দেখো রাস্তা ছাড়া বাগানের দৈর্ঘ্য, শুধু দৈর্ঘ্যটা বের করে নেব। তো দৈর্ঘ্য ছিল হলো 60, সেখান থেকে আমরা 2 যোগ 2 বিয়োগ করে দেব। তাহলে 60 বিয়োগ 4 মানে 56 মিটার। একইভাবে রাস্তা ছাড়া বাগানের প্রস্থ, বাগানের প্রস্থ ছিল কত? 40। তাহলে 40 থেকে 2 পাশে 2 যোগ 2 রাস্তার মাপটা আমরা বিয়োগ করে দেব। তার মানে 36 মিটার। দেখো এই যে যেটা বলছিলাম, এই যে এই 2 মিটার আর এই 2 মিটার বিয়োগ করে দিলাম এই যে 40 থেকে, হ্যাঁ, রাস্তার অংশটা বাদ দিয়ে দিলাম। তাহলে থাকলো কি, এই যে এই জায়গাটা, এটার প্রস্থ পেলাম আমরা 36 আর এই দৈর্ঘ্যটা পেলাম হলো 56। ঠিক আছে, এই যে 2 2 করে বাদ দিয়ে। তাহলে
এখন এটার দৈর্ঘ্য হলো 56 আর প্রস্থ 36, এই দুইটা যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু এই জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল। রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল ইকুয়াল টু 56 গুণন 36 বর্গমিটার। তাহলে এখন রাস্তার ক্ষেত্রফল কত হবে? অতএব রাস্তাটির ক্ষেত্রফল, আমরা সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল কত পেয়েছিলাম? এই যে এটা 2400, এটা থেকে এটা আমরা বিয়োগ করে দেব। বর্গ মিটার। উত্তর 384 বর্গমিটার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। এবার 24 নাম্বারটা আমরা দেখে নেব। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটারে 7.5 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে এখানে দেখো ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুটোই কিন্তু আমাদের জানা নাই। এখানে বলা আছে দৈর্ঘ্য হলো প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ যদি x ধরি তাহলে দৈর্ঘ্য কত হবে? 3x, তাই না? 3 গুণ মানে 3 দিয়ে গুণন হবে, এটা একটা শর্ত। আর একটা হলো প্রতি বর্গমিটারে এত টাকা, মানে 1 বর্গমিটারে খরচ হয় এত টাকা। এখন বলা হচ্ছে সম্পূর্ণ মেঝেটা কার্পেট দিয়ে মুড়তে এত টাকা খরচ হয়। তাহলে দেখো এত টাকা খরচ হয় কত বর্গমিটারে, সেখান থেকে এত টাকা খরচ হয় কত বর্গমিটারে, আমরা যদি সেই বর্গমিটারটা বের করতে পারি তাহলে কিন্তু সেটাই হবে আমাদের এই ঘরটির ক্ষেত্রফল। কারণ ঘরের মেঝে সম্পূর্ণ কার্পেট দিয়ে মুড়তে হচ্ছে, তাহলে ঘরের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। আবার এই যে দৈর্ঘ্য প্রস্থ আমরা এখান থেকে বের করে নেব, এখান থেকেও আমরা একটা ক্ষেত্রফল পাবো। তাহলে এই দুইটা ক্ষেত্রফল সমান করে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ বের করে নেব। তাহলে চলো স্টেপ বাই স্টেপ আমরা এটা। তো প্রথমে আমরা ক্ষেত্রফলটা বের করে নেব। দেখো 7.50 টাকা ব্যয় হয় 1 বর্গমিটারে। অতএব 1 টাকা ব্যয় হয় 1/7.50 বর্গমিটারে। অতএব 1102.50 টাকা ব্যয় হয় এত বর্গমিটারে। তাহলে এখানে আমরা পাবো 147 বর্গমিটার। এটা দেখো, এটা যদি এই যে দশমিক দশমিক আমরা তুলে দেই, তারপরে হ্যাঁ দুইটাই দশমিক পরে দুইটা সংখ্যা আছে, তাহলে দশমিক উঠিয়ে দিলে অথবা 100 দিয়ে যদি গুণ করো তাহলেও দশমিক উঠে যাবে। তো দশমিক উঠে গেলে এই সংখ্যাটাকে আমরা এই যে উপরের সংখ্যাটাকে 75 দিয়ে ভাগ করলেই এটা পাবো। তাহলে ঘরের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম।
অতএব ঘরটির ক্ষেত্রফল 147 বর্গমিটার। এখন দেখো দ্বিতীয় শর্ত অনুসারে যেটা বলেছিলাম যে আমরা ঘরের প্রস্থটাকে ধরে নেব, তাহলে দৈর্ঘ্য বের করতে পারবো। মনে করি ঘরটির প্রস্থ ইকুয়াল টু ক মিটার, এক্সও ধরতে পারো। অতএব ঘরটির দৈর্ঘ্য 3 ক, যেহেতু 3 গুণ, অতএব ঘরটির ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 3 ক গুণন ক মানে 3 ক স্কয়ার। অতএব প্রশ্ন মতে দেখো এটা ঘরের ক্ষেত্রফল, আবার আমরা পেয়েছি ঘরের ক্ষেত্রফল এটা, তার মানে এই দুটো সমান, একই ঘরের ক্ষেত্রফল, তাই তো? তাহলে 3 ক স্কয়ার ইকুয়াল টু 147। তাহলে ক স্কয়ার ইকুয়াল টু ক স্কয়ার ইকুয়াল টু 49। তাহলে ক ইকুয়াল টু, অতএব ক ইকুয়াল টু 7। আর ক মানে কি? ঘরটির প্রস্থ। তাহলে ঘরটির প্রস্থ ইকুয়াল টু 7 মিটার এবং ঘরটির দৈর্ঘ্য ইকুয়াল টু 3 ক ছিল, তাই না? তাহলে 3 গুণন ক এর জায়গায় 7 বসিয়ে দিলাম, 21 মিটার। তাহলে উত্তর 21 মিটার 7 মিটার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি এটা কাজে লাগে অবশ্যই তোমার ফ্রেন্ডদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও। প্রথমে দেখো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার এবং বাগানের ভিতরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। প্রথম প্রশ্নটি হলো উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো। এই ধরনের ম্যাথ করতে গেলে আমাদের এমনিতেও কিন্তু চিত্রটি এঁকে নিতে হয়, আর যেহেতু কতে বলাই আছে তাহলে আমরা প্রথমেই এঁকে নেব। তাহলে দেখো আয়তাকার একটি বাগান দেয়া আছে এরকম, আনুপাতিক বলা হয়েছে যে 50 আর 30, তাহলে এটাকে আমরা 50 মিটার ধরব আর এটা 30 মিটার। আর এখন বলা হচ্ছে একটা রাস্তা আছে ভেতর দিয়ে 3 মিটার চওড়া চারিদিকে, তাহলে একই সমান। মানে এই যে রাস্তাটা এটা হলো 3 মিটার। এই হলো চিত্র। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে একটু লিখে দেব। নামটা দিয়ে দেব ABCD। চিত্রে ABCD আয়তাকার বাগানের দৈর্ঘ্য AB ইকুয়াল টু 50 মিটার এবং প্রস্থ AD ইকুয়াল টু 30 মিটার এবং ভিতরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে।
এই হলো আমাদের কয়ের আনসার। এখন খতে প্রশ্ন আছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তার ক্ষেত্রফল মানে এই যে এই জায়গাটা, এইটা হলো রাস্তা, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা কিন্তু শুধু প্রস্থ দেয়া আছে। রাস্তার ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো? আমরা এই যে সম্পূর্ণ বাগান হলো এটা, তাহলে বাগানের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হলো বাগানের ক্ষেত্রফল। আর এই যে বাগানের ভিতরে রাস্তা ছাড়া যে বাগানটা, হ্যাঁ, রাস্তা ছাড়া যে বাগানটা, এইটুকুর ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি, তাহলে এই সম্পূর্ণ বাগান থেকে এই ভিতরের পার্টটা এটুকু যদি বাদ দিয়ে দেই, বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমরা এই জায়গাটার ক্ষেত্রফলটা বের করতে হলে কি করতে হবে সেটা চলো দেখে নেই। খ, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, এটাকে আমরা বের করে নিই। এই যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল মানে মেইন বাগানের যে এই যে দৈর্ঘ্যটা কিন্তু রাস্তা সহ, হ্যাঁ, প্রস্থটাও রাস্তা সহ। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল হলো 50 গুণন 30, 1500 বর্গমিটার। এখন রাস্তা ছাড়া বাগানের দৈর্ঘ্য কত? সম্পূর্ণটা হলো 50, আর দেখো এ পাশে 3 মিটার রাস্তা আছে, এ পাশে 3 মিটার রাস্তা আছে, তাহলে 50 থেকে এই 3 যোগ 3, হ্যাঁ, এটা আমরা বিয়োগ করে দেব। তাহলেই এই যে এই দৈর্ঘ্যটা পাবো, এই ভিতরেরটার দৈর্ঘ্য পেয়ে যাব। আবার একইভাবে প্রস্থ কিন্তু এই সম্পূর্ণটা হলো 30, এখান থেকে এই যে রাস্তা দুটো যদি বাদ দিই, দুই পাশে আছে 3 মিটার 3 মিটার, তাহলে এই 6 মিটার যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু এই যে এই জায়গাটার প্রস্থ পেয়ে যাব। তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই আমরা এই যে এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে পারবো। এখন রাস্তা ছাড়া বাগানের দৈর্ঘ্য 50 বিয়োগ 3 যোগ 3, 44 মিটার। একইভাবে রাস্তা ছাড়া বাগানের প্রস্থ, তাহলে প্রস্থ হলো 30, 30 থেকে 3 যোগ 3 বিয়োগ করে দিচ্ছি, 24 মিটার। তাহলে দেখো দৈর্ঘ্যও পেয়ে গেলাম, প্রস্থও পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করব। অতএব রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল 44 গুণন 24 বর্গ মিটার। তাহলে আমরা কোন অংশের ক্ষেত্রফল পেলাম? এই ভিতরের অংশের, ঠিক আছে। এখন আমরা এই যে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল থেকে এই যে রাস্তা ছাড়া ক্ষেত্রফল, এটা বিয়োগ করে দেব, ঠিক আছে। এই বাইরেরটা থেকে, সম্পূর্ণটা থেকে এই ভিতরের বাগানের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব রাস্তার ক্ষেত্রফল সম্পূর্ণটা আমরা পেয়েছি 1500 থেকে 1056 বর্গ মিটার। এটা উত্তর। এবার গ নাম্বার প্রশ্নটি দেখে নিই। রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসেবে মোট খরচ কত হবে? রাস্তা বাদে বাগানের পরিসীমা, দেখো এই যে রাস্তাটা যদি আমরা বাদ দেই, তাহলে বাগান থাকে কতটুকু? এতটুকু,
ঠিক আছে? তাহলে এই বাগানের পরিসীমা আমাদেরকে বের করতে হবে এটার। তাহলে এটার পরিসীমা কি হবে? এই দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু 2 ইন্টু এল প্লাস বি, মানে দৈর্ঘ্য লেন্থ ইন্টু ব্রেড, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। হ্যাঁ, তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু আমরা পেয়েছি এই যে খতে, এই যে রাস্তা ছাড়া বাগানের দৈর্ঘ্য 44 মিটার আর প্রস্থ 24 মিটার। ঠিক আছে, এখান থেকে আমরা পরিসীমাটা বের করে নেব। আর পরিসীমা যখন বের করতে পারবো তখন এই যে প্রতি মিটারে বেড়া দিতে 25 টাকা হয়, তাহলে এই সম্পূর্ণটা বেড়া দিতে কত টাকা খরচ হয় সেটা আমরা বের করব। তাহলে এখানে আমরা গ নম্বরে আনসারটা করছি। রাস্তা বাদে বাগানের পরিসীমা ইকুয়াল টু 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 আর দৈর্ঘ্য প্রস্থ কত পেয়েছি আমরা? 44 আর 24। খ থেকে পাই 2 গুণন 68 136 মিটার। এখন দেখো 136 মিটার হলো পরিসীমা, মানে এই এখান থেকে শুরু করে এখান দিয়ে গিয়ে এটা করে এই শেষ সম্পূর্ণ জায়গাটা। তাহলে প্রতি মিটারে খরচ হয় 25 টাকা, তাহলে এই যে এত মিটারে বেড়া দিতে খরচ হবে কত টাকা সেটা আমরা এখন বের করব। এখন 1 মিটার বেড়া দিতে খরচ হয় 25 টাকা, অতএব 136 মিটার। মিটার বেড়া দিতে খরচ হয় 136 গুণন 25 টাকা। উত্তর 3400 টাকা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 26 নম্বর প্রশ্নটি দেখে নেই। একটি সামন্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার এবং উচ্চতা 30 মিটার। সামন্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। প্রথম প্রশ্নটি হলো চিত্রসহ সামন্তরিকের সংজ্ঞা লেখো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলো, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। তাহলে এখানে আমরা সামন্তরিকের সংজ্ঞা লিখব। সামন্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলি সমকোণ নয়, তাকে সামন্তরিক বলা হয়। তাহলে এখানে আমাদের চিত্র সহ বলা হয়েছে, এখানে জাস্ট চোখের আন্দাজে
একেবারে সামান্তরিকের মতো এদিকে এদিকে সমান এভাবে করে একটা চিত্র এঁকে দিবে এবং এখানে নাম দিয়ে দেবে এ বি সি ডি। চিত্রে এ বি সি ডি একটি সামান্তরিক যার এ বি ইকুয়াল টু সি ডি, এ বি সমান্তরাল সিডি এবং বিসি ইকুয়াল টু এডি, বিসি সমান্তরাল এডি। ঠিক আছে, দেখো এবার খতে কি বলা হয়েছে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সামান্তরিক ক্ষেত্রের দেখো ভূমি দেয়া আছে 40 মিটার, উচ্চতা দেয়া আছে 30 মিটার। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সামান্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমিও আছে উচ্চতাও আছে, তাহলে ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। দেওয়া আছে সামান্তরিকের ভূমি ইকুয়াল টু 40 মিটার এবং সামান্তরিকের উচ্চতা ইকুয়াল টু 30 মিটার। অতএব সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি গুণন উচ্চতা 40 গুণন 30 বর্গ মিটার। এটাই উত্তর। খুবই সহজ ছোট একটা ম্যাথ খ নাম্বারটা। এবার গ নাম্বারে কি বলা হয়েছে দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা বের করো। এখন দেখো এখানে কিন্তু একটা ক্লু দেয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি? এটা। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এটাই হবে, যেহেতু বলা হচ্ছে সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও 1200 বর্গমিটার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1200 হলে এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করে নিতে পারবো। বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নেব এক্স, হ্যাঁ, আর ক্ষেত্রফল হলো এক্স স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল এক্স স্কোয়ার সমান 1200। ঠিক আছে, এখানে একটা সমীকরণ পাবো, এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নেব। আর একটা বাহুর মান যখন পাবো তখন কিন্তু আমরা ইজিলি বর্গক্ষেত্রের পরিসীমাটাও বের করে নিতে পারবো, কারণ বর্গক্ষেত্রের সব বাহু কিন্তু সমান। ঠিক আছে, মনে করি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স মিটার। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাই তো? কারণ দৈর্ঘ্য গুণন প্রস্থ, এখানে দৈর্ঘ্য আর প্রস্থ সবগুলি তো সমান, বাহুগুলো সব সমান, সেজন্য এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু
সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি? এক্স স্কোয়ার। তাহলে এখানে দিলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু সামান্তরিকের ক্ষেত্রফল। দেখো খতে আমরা পেয়েছি 1200 বর্গমিটার, তাহলে এটা সমান 1200। তাহলে এক্স সমান কি হবে? বর্গমূল করতে হবে। অতএব এক্স সমান, পয়েন্টের পরে আমরা দুইটা ডিজিট নিয়ে নিলাম। এখন একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, তাহলে এখান থেকে ইজিলি আমরা বর্গক্ষেত্রটির পরিসীমা বের করে নিতে পারবো। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু, এখানে 4টা বাহুর দৈর্ঘ্য, 4 গুণন বাহুর দৈর্ঘ্য লিখতে পারো, আবার 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ সেটাও লেখা যায়। ঠিক আছে, 4টা বাহুর দৈর্ঘ্য মানে 4 গুণন বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণন বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি? 34.64। এটাই হবে উত্তর। এটা এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন, 27 নাম্বার। প্রথমে দেখো এখানে একটা চিত্র দেয়া আছে, বলা হয়েছে এবিসিডি সামান্তরিকটির পরিসীমা 30 মিটার। প্রথম প্রশ্নটি হলো সামান্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বের করো। তাহলে দেখো এই যে এবিসিডি একটা সামান্তরিক, তো এই একটা বাহু আর এটা একটা বাহু, তাহলে ক্ষুদ্রতম মানে ছোট বাহুটা। ঠিক আছে, এই ছোট বাহুর দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে। এডি আর বিসি সমান, তাহলে যে কোনো একটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে যেহেতু পরিসীমা দেয়া আছে আর বাহুর দৈর্ঘ্য বলা আছে, দেখো এই বড় বাহুটার দৈর্ঘ্য হলো 2x আর ছোট বাহুটার দৈর্ঘ্য হলো x। তাহলে এই দুইটা দিয়ে আমরা পরিসীমা বের করব, বের করে সেটা একটা সমীকরণ বের করে সেখান থেকে আমরা x এর মান পাবো, তখনই আমরা এই ছোট বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। ঠিক আছে, 27 ক। চিত্র অনুযায়ী ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু x। অতএব সামান্তরিকটির পরিসীমা কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? এই যে দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে 2x প্লাস x। 2x আর x মিলে 3x, তার মানে 6x। এখন দেখো প্রশ্নে কিন্তু বলা আছে পরিসীমা 30 মিটার আর আমরা পেয়েছি 6x পরিসীমা, তাহলে এই 6x সমান 30 মিটার। অতএব প্রশ্ন মতে সিক্স এক্স ইকুয়াল টু 30, এক্স ইকুয়াল টু 30/6, এক্স ইকুয়াল টু 5। অতএব ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 5 মিটার। এটাই উত্তর। এখন দেখো এখানে কিন্তু একটু বাংলায় আছে 30 মিটার, আমি সবগুলো ইংলিশে লিখে ফেলেছি, তো এখানে চাইলে তোমরা এগুলো সব বাংলায় লিখে নেবে। এখানে 6x সমান 30, x সমান 5।
তাহলে আনসার এখানে 5 মিটার। ঠিক আছে, পরেরগুলো আমি সব বাংলায় দিব। এবার আমরা খ নাম্বার প্রশ্নটি দেখে নেব। খতে আছে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সব কিছু কিন্তু আমাদের এই চিত্র থেকে করতে হবে। ঠিক আছে, তো এডিএফ এই যে এই ত্রিভুজটা, এটার ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করতে গেলে দেখো এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে এই চিহ্নটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। তাহলে আর এটা হলো একটা বাহু, এটা 4 মিটার দেয়া আছে। আর এই যে এক্সের মান কিন্তু আমরা কতে পেয়েছি, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য যেটা পেলাম, এখানে এক্স সমান পেয়েছি কিন্তু 5 মিটার। ঠিক আছে, তো এখন এই এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এই যে এই উচ্চতা আর এই ভূমি, তাহলে এই এফ এর মানটা আমাদের প্রয়োজন হবে। এফটা কিন্তু আমাদের জানা নাই। তাহলে আমরা এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এটার মান বের করে নেব। যেহেতু এই যে অতিভুজ আর এই বাহুটার মান দেয়া আছে, তাহলে ওখান থেকে আমরা এটা বের করে সেখান থেকে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিয়ে আমরা এটার ক্ষেত্রফল পেতে পারি। ঠিক আছে, তাহলে খ নাম্বার, ত্রিভুজ এডিএফ একটি সমকোণী ত্রিভুজ। অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, দেখো অতিভুজ স্কয়ার এডি স্কয়ার ইকুয়াল টু এফ স্কয়ার প্লাস ডিএফ স্কয়ার। তাহলে এফ স্কয়ার সমান কি? আমাদের মান কিন্তু জানা নাই, তাহলে এডি স্কয়ার মাইনাস ডিএফ স্কয়ার। তাহলে এফ স্কয়ার সমান এডির মান বসিয়ে দেব। এডি হলো 5 পেয়েছি আমরা, আর ডিএফ হলো দেয়া আছে 4। পঁচিশ থেকে 16 বিয়োগ করব, তাহলে এফ স্কয়ার ইকুয়াল টু 9। তাহলে এফ স্কয়ার ইকুয়াল টু এফ স্কয়ার না এফ, এফ সমান √9, অতএব এফ ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে এই যে এটার মান পেয়ে গেলাম আমরা 3 মিটার। এখন আমরা এটার ক্ষেত্রফল বের করব, এডিএফ। অতএব ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি আমরা পেলাম 3 আর উচ্চতা হলো 4। তাহলে এই যে কাটাকাটি করি, তাহলে 6 মিটার। এখানে যেহেতু ক্ষেত্রফল 6 বর্গ মিটার, এটা উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যে জায়গাটা বুঝতে পারবে না আবার একটু শুনে নেবে, আর লেখা যদি বেশি দ্রুত হয়ে যায় তাহলে অবশ্যই পজ করে তারপরে তোমরা এটা লিখে নিতে পারবে। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি দেখে নেই। দেখো এটা একটা চতুর্ভুজের চিহ্ন দেওয়া হয়েছে। চতুর্ভুজ বিসিডিএফ ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তা নির্ণয় করো। তাহলে দেখো বিসিডিএফ, এই যে এই পার্টটুকুর ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে।
এখন দেখো এই যে ADF এর ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়েছি, হ্যাঁ, এই যে খতে পেলাম, ঠিক আছে। আর এই সম্পূর্ণ সামন্তরিকটার ক্ষেত্রফল যদি আমরা বের করি, বের করার পরে এই যে এই ক্ষেত্রফলটা যদি বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমরা বাকিটার ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না? BCDF এর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে প্রথমেই আমরা এই সামন্তরিক ABCD এর ক্ষেত্রফলটা বের করে নেব। সেজন্য আমাদের প্রয়োজন হবে এই যে, যেহেতু ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি গুণন উচ্চতা, তাই আমাদের এই ভূমিটা বের করে নিতে হবে। ভূমি হলো 2x আর উচ্চতা তো 4 মিটার দেয়া আছে। তো যেহেতু আমরা কতে x এর মান বের করেছি, তাহলে এখানে 2x এর মানে x এর মান যদি বসিয়ে দিই, তাহলে এই আমরা ভূমির মানটা পেয়ে যাব, এবির মান। ক থেকে পাই x = 5 মিটার। অতএব AB = 2x গুণন 5 = 10 মিটার। অতএব সামন্তরিক ABCD এর ক্ষেত্রফল = ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি গুণন উচ্চতা মানে যেটা হলো ভূমি আর এটা উচ্চতা, তাহলে এই যে 2x × 4, ঠিক আছে, 2x হলো 10, তাহলে ভূমি হলো 10 আর উচ্চতা হলো 4, 40 বর্গমিটার। এখন আমাদের যেটা বের করতে হবে চতুর্ভুজ BCDF এর ক্ষেত্রফল। তো চতুর্ভুজ BCDF এর ক্ষেত্রফল = কি হবে দেখো, এই সামন্তরিক সম্পূর্ণটা থেকে এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বিয়োগ করে দেব, ঠিক আছে। সবটা থেকে যদি এইটুকু বাদ দিয়ে দেই, তাহলে কোন পার্টটা থাকবে, এই যে এই পার্টটার ক্ষেত্রফল BCDF এর ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে সামন্তরিক ABCD এর ক্ষেত্রফল বিয়োগ ত্রিভুজ ADF এর ক্ষেত্রফল। তাহলে এটা আমরা কত পেলাম, এটা পেয়েছি 40। তাহলে 40 বিয়োগ, আর ADF এর ক্ষেত্রফল আমরা খতে পেয়েছিলাম 6 বর্গমিটার। খ থেকে পাই ত্রিভুজ ADF এর ক্ষেত্রফল = 6 বর্গমিটার। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 34 বর্গ মিটার। দেখো আমরা কিন্তু আনসার পেয়ে গিয়েছি, কিন্তু এখানে বলা হয়েছে কত বর্গ সেন্টিমিটার। তো আমরা আনসারে পেয়েছি বর্গ মিটার, তো এটাকে আমরা সেন্টিমিটারে বের করে নেব। তো দেখো আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই তো। তাহলে 1 বর্গমিটার সমান, বর্গমিটার মানে 1কে বর্গ করা, তাহলে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটারকে যদি আমরা বর্গ করি, তাহলে কি হবে, 100 গুণন 100, তাই তো। তার মানে 1 লিখে 4টা শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে 34 গুণন এত বর্গ সেন্টিমিটার। আমরা এখানে লিখে দেব, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার।
তাহলে 34 এরপরে 4টা শূন্য বর্গ সেন্টিমিটার। এটাই হবে উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় ভালোর সাথে থেকো। আসসালামু আলাইকুম।